হ্যালো বাচ্চারা, তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে এসে গেছে তোমাদের গৌরব স্যার একটা নতুন সাবজেক্টের নতুন একটা চ্যাপ্টার নিয়ে। ওকে? আর আগের ভিডিও যারা দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিও দেখো, ভালো লাগলে লাইক করো। যদি কোনো মতামত থাকে সেটা কমেন্টে নিশ্চয়ই জানাবে গৌরব স্যারকে, তাহলে গৌরব স্যার তার সলিউশন ভিডিও বানাবে। কোনো রকম অন্যরকম হেল্প লাগলে সেটাও বলবে, নিশ্চয়ই গৌরব স্যার করবে সেটা। ঠিক আছে? সবাই ভালো থেকো। আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার পড়াবো সায়েন্সের। আজকে আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে আইসিএসসি বোর্ডে ক্লাস 6-এর ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টার, নাম হচ্ছে ম্যাটার। একটা দারুণ ইন্টারেস্টিং টপিক আজকে আমরা পড়াবো। তো সবাই ভালো করে মনোযোগ দিয়ে শুনবে, খুব মজা হবে। কারণ এই ম্যাটার টপিকটা যখন আমরা আলোচনা করবো না, দারুণ জিনিসটা তোমরা পুরো চমকে যাবে, দারুণ লাগবে। একটা দারুণ টপিক আমরা যে পড়াবো ম্যাটার, এটার নাম হচ্ছে ম্যাটার। ম্যাটার কি? ম্যাটার হচ্ছে সেই জিনিসটা যেটা কোনো একটা যেটার কোনো একটা জায়গা দখল করে থাকবে, এবং যেটাকে আমরা আমাদের যে পাঁচটা সেন্স অর্গান আছে না, পাঁচটা সেন্স অর্গান মানে চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, জিহ্বা, স্কিন, এগুলো দিয়ে সেন্স দিয়ে বুঝতে পারবো। এরকম জিনিসকেই আমরা ম্যাটার বলি। তাহলে ম্যাটার কাকে বলবো? ম্যাটার হচ্ছে যার একটা ফিক্সড ভলিউম থাকবে। ভলিউম কি? মানে একটা আয়তন থাকবে, যেটা আমরা একটু আরো ডিটেইলস যখন আলোচনা করবো বলবো যে একটা ফিক্সড ভলিউম থাকবে, কিন্তু ফিক্সড শেপ থাকতেও পারে, নাও থাকতে পারে। কিন্তু আমরা এটাকে আমাদের পাঁচটা যে সেন্স অর্গান আছে না, ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয়, এটা দিয়ে আমরা এটাকে বুঝতে পারবো। সেটা চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, এই পাঁচটা ইন্দ্রিয় দিয়ে এটাকে আমরা বুঝতে পারবো বা ফিল করতে পারবো। দেখতে নাও পেতে পারি, কিন্তু ফিল করতে পারবো। তাহলে এই জিনিস একেই বলা হবে ম্যাটার। ঠিক আছে? এই ম্যাটার সম্বন্ধে আমাদের মহর্ষি, আমাদের অনেক ঐতিহাসিক যুগে একজন মহর্ষি ছিলেন, মানে ঋষিমুনি ছিলেন, তার নাম হচ্ছে মহর্ষি কন্নর। উনি বলেছিলেন যে একটা ম্যাটারকে যদি আমরা ভাঙতেই থাকি, ভাঙতেই থাকি, ভাঙতেই থাকি, সবচেয়ে ছোট যে অণুটা পাবো তার নাম অণু। এবং অণুটাকেও যদি ভেঙে দিই, সেটাকে বলে পরমাণু। ইংলিশে এটাকেই বলে অ্যাটম। এই ব্যাপারে গ্রিক একজন সায়েন্টিস্ট, ইনিও একই কথা বলেছেন। গ্রিস দেশের অধিবাসী গ্রিক একজন সায়েন্টিস্ট ডেমোক্রিটাস, উনিও একই কথা বলেছেন। যদি কোনো একটা ম্যাটারকে আমরা ভাঙতেই থাকি, ভাঙতেই থাকি, ভাঙতেই থাকি, সবচেয়ে যে ছোট কণাটাকে পাবো ওটাকে বলে অ্যাটম বা পরমাণু। ওকে? এইবার আমরা দেখবো এই ম্যাটারটা কি দিয়ে তৈরি। এই ম্যাটারটা কি দিয়ে তৈরি, এই ব্যাপারে ওই মহর্ষি কন্নর বলেছেন যে একটা যে কোনো ম্যাটার, ম্যাটার যে কোনো হোক না কেন, কিন্তু তৈরি এই পাঁচটা জিনিস দিয়ে। পঞ্চভূত বা ইংলিশে বলে 5 এলিমেন্টস। নেচারের 5 এলিমেন্টস দিয়ে নাকি সব ম্যাটার তৈরি। শুনলেও একটু অবাক লাগে যে একটা পাথর, একটা সোনা, একটা কয়লা, আলাদা আলাদা ম্যাটার্সের নাম বললাম, কিন্তু সবকটা এই পঞ্চভূত দিয়েই তৈরি, মানে 5 এলিমেন্টস দিয়েই তৈরি। 5 এলিমেন্টস কি? সেগুলো হচ্ছে, প্রথম এলিমেন্ট, পাঁচটা এলিমেন্ট আমি পরপর করে আগে নাম বলবো। প্রথম এলিমেন্ট হচ্ছে এয়ার মানে হাওয়া। সেকেন্ড এলিমেন্ট হচ্ছে ওয়াটার মানে জল। থার্ড এলিমেন্ট হচ্ছে আর্থ মানে মাটি। ফোর্থ এলিমেন্ট হচ্ছে স্কাই মানে আকাশ। আর ফিফথ এলিমেন্ট হচ্ছে ফায়ার মানে আগুন। এই পাঁচটা এলিমেন্ট দিয়ে সব ম্যাটার তৈরি হচ্ছে। ভাবলেই অবাক লাগে আমাদের, কারণ জিনিস আলাদা, ম্যাটারগুলো আলাদা আলাদা ম্যাটার, জিনিস ম্যাটার তো আলাদা আলাদা ম্যাটার সব। কিন্তু বলছে ম্যাটারগুলো সব ম্যাটার, পৃথিবীর যত ম্যাটার আছে সবই নাকি এই পাঁচটা জিনিস দিয়ে তৈরি। কি কি বললাম আবার একবার বলছি? ওয়াটার মানে জল, এয়ার মানে হাওয়া, আর্থ মানে মাটি, স্কাই মানে আকাশ, আর লাস্ট ফায়ার মানে আগুন। এই পাঁচটা জিনিস দিয়ে সব ম্যাটারই নাকি তৈরি। মহর্ষি কন্নরও এটা বলে গেছিলেন। এবার আমরা আসবো এই অ্যাটম নিয়ে, মানে ওই ছোট্ট কণা, ওই ম্যাটারকে ভাঙতে 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 যে সবচেয়ে ছোট কণা পাই, ওর নাম হচ্ছে অ্যাটম। এবার ওই অ্যাটম, অনেকগুলো অ্যাটম দিয়ে একটা মলিকিউলস তৈরি হয়। বলে যে একটা মলিকিউলের মধ্যে নাকি অনেকগুলো অ্যাটম থাকতে পারে, আবার একটাও থাকতে পারে, এরকম হতে পারে। তো মলিকিউল মানে হচ্ছে যে একটা ঘর, ধর একটা ঘর, ওর মধ্যে আমরা 5 জন মেম্বার আছি, তার মানে 5টা অ্যাটম আছে। এই ঘরে ধরো এই হাতে একটা হাতটাই ধরো একটা ঘর, হাউস। তাহলে এর মধ্যে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা অ্যাটম আছে। এই 5টা অ্যাটম থাকে এই মলিকিউলস এর মধ্যে, হতে পারে। আবার এমনও মলিকিউলস আছে যার মধ্যে একটাই অ্যাটম থাকে। এমন মলিকিউলস আছে যার মধ্যে একটাই, এই একটা পুরো ঘর মলিকিউলস, এর মধ্যে একটাই মাত্র অ্যাটম আছে। তো এইভাবে হতেই পারে যে একটা মলিকিউলস এর মধ্যে একটা অ্যাটম আছে, কোনো কোনো মলিকিউলস এর মধ্যে দুটো অ্যাটম আছে, কোনো কোনো মলিকিউলস এর মধ্যে তিনটে অ্যাটম আছে, কিন্তু নামগুলো আলাদা আলাদা হয়ে যায়। যে মলিকিউলের মধ্যে একটা অ্যাটম থাকে তাকে বলে অটো বা
অটো অটো না, সরি ভুল বললাম, এটা হচ্ছে, হ্যাঁ ঠিকই বলেছে, এটাকে বলা হচ্ছে মোনোঅ্যাটমিক। মোনোঅ্যাটমিক বলা হয়। আর যে মলিকিউলের মধ্যে দুটো থাকে তাকে বলে ডাইঅ্যাটমিক। আর যে মলিকিউলের মধ্যে তিনটে অ্যাটম থাকে তাকে বলে ট্রাইঅ্যাটমিক। আর যে মলিকিউলস এর মধ্যে তিনটেরও বেশি অ্যাটমস থাকে, সরি তিনটেরও বেশি অ্যাটমস থাকে, তাকে বলে হচ্ছে পলিঅ্যাটমিক। ওকে, তাহলে মলিকিউলস এর মধ্যে থাকে অনেকগুলো অ্যাটম আমরা জানলাম। এই অ্যাটমের সংখ্যা যদি এক হয় তাকে বলে মোনোঅ্যাটমিক, যদি দুটো থাকে তাকে বলে ডাইঅ্যাটমিক, তিনটে থাকলে বলে ট্রাইঅ্যাটমিক, আর তিনটের বেশি থাকলে তাকে বলে পলিঅ্যাটমিক মলিকিউলস। এটা জানলাম আমরা। এর কিছু এক্সাম্পলস তোমাদের দিয়ে দিই। যেমন মোনোঅ্যাটমিকের এক্সাম্পল হচ্ছে নিয়ন, আর্গন, এগুলোর মধ্যে এই মলিকিউলস এর মধ্যে একটা করে অ্যাটম থাকে। ডায়াটমিকের এক্সাম্পল কয়েকটা দিয়ে দিই, হাইড্রোজেনের মলিকিউলস, অক্সিজেনের মলিকিউলস, এগুলো হচ্ছে ডায়াটমিক, মানে এর মধ্যে দুটো করে অ্যাটম থাকে, এই মলিকিউলস এর মধ্যে দুটো করে অ্যাটম থাকে। আচ্ছা, আর দুটোর বেশি থাকে যেমন ওয়াটারের মধ্যে, ওয়াটারের মলিকিউলস এর মধ্যে দুটোর বেশি অ্যাটম থাকে, তাকে বলে ট্রাইঅ্যাটমিক। আর দুটোরও বেশি, তিনটেরও যদি বেশি থাকে তাকে বলে পলিঅ্যাটমিক, এটাও বলেছি। এবার চলে আসছি, এই যে ম্যাটার বলছি, ম্যাটারটা তিনটে রূপে আমরা দেখি। কিন্তু তার আগে জানতে হবে যে এই ম্যাটার, একটা ম্যাটারের মধ্যে যে ওই অ্যাটমগুলোর মধ্যে, ওই অ্যাটমসগুলোর মধ্যে দ্য স্পেস বিটুইন দ্য মলিকিউলস, ভালো করে শুনবে, একটা নতুন জিনিস একটা বলছি, আর দ্য স্পেস বিটুইন দ্য মলিকিউলস অফ আ ম্যাটার, তাহলে ওই একটা ম্যাটারের মধ্যে যে মলিকিউলস গুলো আছে, অ্যাটম না কিন্তু, ভুলাবে না, একটা ম্যাটারের মধ্যে যে মলিকিউলস গুলো আছে, ওই মলিকিউলস এর মধ্যে যে ফাঁকা জায়গাটা থাকে তাকে বলে ইন্টারমলিকুলার স্পেস। ওকে, আর ওই একটা ম্যাটারের মধ্যেই ওই মলিকিউলস গুলোর মধ্যে নিজেদের মধ্যে যে অ্যাট্রাকশনটা থাকে তাকে বলে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন। আমি আবার বলছি, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ভালো করে শুনবে। আমি আগে ডেফিনেশনটা বলছি, তারপরে তোমাদের বোঝাচ্ছি, ভালো করে শুনবে। দ্য স্পেস বিটুইন দ্য মলিকিউলস অফ আ ম্যাটার, মানে একটা ম্যাটারের মধ্যে যে মলিকিউলস গুলো থাকে ওর মধ্যে যে স্পেসটা থাকে, ধর এই হাতটা হচ্ছে একটা ম্যাটার, তার মধ্যে পাঁচটা আমরা দেখতে পাচ্ছি মলিকিউলস, এই মলিকিউলস এর মধ্যে যে ফাঁকা গ্যাপটা থাকে, যে গ্যাপটা, এই গ্যাপটা যেটা আছে এটাকে বলে ইন্টারমলিকুলার স্পেস অফ মলিকিউলস, ইন্টারমলিকুলার স্পেস বলে। আর এই মলিকিউলস গুলো নিজেদের মধ্যে যে অ্যাট্রাকশন করে রেখেছে, টেনে রেখেছে, একটা একজনকে টেনে রেখেছে, টেনে রেখেছে, এটাকে বলে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন। ক্লিয়ার? এইগুলো ভ্যারি করে, কিন্তু এটা ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা বা ইন্টারমলিকুলার স্পেসটা, এই যখন আমরা ম্যাটার কত ধরনের হয় জানবো। সলিড, তিনটে ফর্ম হয় ম্যাটারের, এবারেই আমরা জানবো ম্যাটারের তিনটে ফর্ম হয়, একটা সলিড, একটা লিকুইড, একটা গ্যাস। এই তিনটের মধ্যে না, এই জিনিসটা এই জন্য আমরা তোমাকে বোঝালাম যে ইন্টারমলিকুলার ফোর্সটা আগে কেন বুঝিয়ে নিলাম, আর ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনটাই বা কেন বুঝিয়ে নিলাম, এবার আমরা বুঝতে পারবো যে যখন আমরা এই সলিডের ফিচার্স গুলো জানবো, লিকুইডের ফিচার্স গুলো জানবো, গ্যাসের ফিচার্স গুলো জানবো, তখন এদের মধ্যে থেকে যে একটা থেকে কতটা আলাদা এটা বোঝানোর জন্য আমার এই জিনিসটা লাগবে, ওই জন্য আমি এটাকে আগে বুঝিয়ে নিলাম। এবার বুঝবো সলিডের প্রপার্টিজ গুলো কি কি, বা সলিডের ফিচার্স কি, সলিডের প্রপার্টিজ কি, একই ব্যাপার, সেগুলো আগে আমরা আলোচনা করবো। কারণ আমরা এটা জানলাম যে ম্যাটারের মোটামুটি ভাবে এখন তোমাদের সিলেবাসে যেটা আছে, ম্যাটারের তিনটেই স্টেট তোমাদের সিলেবাসে আছে, তাই আমরা তিনটে নিয়েই আলোচনা করবো, সলিড, লিকুইড আর গ্যাস। এছাড়া আরো দুটো স্টেট আছে, যখন তোমরা উঁচু ক্লাসে উঠবে তখন আমরা সেটা নিয়ে আলোচনা করবো। ওকে, আচ্ছা বাচ্চারা, তো এবারে আমরা বলবো যে ওই সলিডের ফিচার্স বা প্রপার্টিজ গুলো এক এক করে। ওকে, সলিডের প্রপার্টিজ গুলো কি কি? যখন একটা সলিড থাকে, সলিডের যে মলিকিউলস গুলো থাকে নিজেদের মধ্যে টাইটলি, সলিডের প্রথম কোয়ালিটি কি, সলিডের একটা ফিক্সড শেপ থাকে, ফিক্সড সাইজ থাকে, ফিক্সড ভলিউম থাকে। যেমন ধর একটা বলের একটা ফিক্সড শেপ আছে, একটা ফিক্সড সাইজ আছে, একটা ফিক্সড ভলিউম আছে। বল, একটা ব্যাট, একটা ক্রিকেট ব্যাট, এর একটা ফিক্সড শেপ আছে, ফিক্সড সাইজ আছে, ফিক্সড ভলিউম আছে। এই টেবিলটা, এর একটা ফিক্সড শেপ আছে, ফিক্সড সাইজ আছে, ফিক্সড ভলিউম আছে। তাহলে এগুলো কেমন ধরতে পারছি, ঠিক আছে, শক্ত জিনিস, এটাকে বলে সলিড, খুব সহজেই বুঝতে পারি। এর যে ইন্টারমলিকুলার স্পেস আছে না, এটা পুরো টাইট, খুব কম আছে, একদম টাইটলি প্যাকড হয়ে থাকে, মানে ফোর্স অফ অ্যাট্রাকশনটা, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা খুব হাই থাকে, ওই জন্য টাইটলি প্যাকড থাকে। আর এই গ্যাপটা থাকেই না বলতে গেলে, ইন্টারমলিকুলার যে স্পেসটা ওটা থাকেই না বলতে গেলে, কেন, ক্লোজলি টাইটলি প্যাকড থাকে। আচ্ছা, এবারে আসছে তোমার ফিক্সড শেপ, সাইজ এন্ড ভলিউম থাকে বললাম, এর মলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন খুব বেশি থাকে, স্পেস তো থাকেই না বলতে গেলে, একদম টাইটলি প্যাকড থাকে। আর কি আছে, আর হচ্ছে এটাকে কম্প্রেসড করা যায় না। ফর এক্সাম্পল, একটা সলিডকে তুমি কম্প্রেসড করতে পারবে না, মানে ফর এক্সাম্পল বলি তোমাকে,
একটা সলিড জিনিসকে ধর তুমি চাপছো চাপছো চাপছো, কত চাপতে পারবে? একটা লোহা দিলাম তোমাকে, আমি একটা লোহার রড দিলাম, ওটাকে তোমার লোহাটা প্লেট, যেরকম বড় একটা লোহার প্লেট দিলাম, ওটাকে বললাম চাপো, তুমি কত চাপতে পারবে? চাপা সম্ভব না। সলিডকে ক্যান নট বি কম্প্রেস, সলিডকে কম্প্রেস করা যায় না। একটা সলিড একটা বল নিলাম, লোহা কর্কেট বল নিলাম বা ডিউস বল নিলাম, ওটাকে চাপ দিতে বললাম, ওটা কম্প্রেস করা যাবে না। কেন? ওটা একটা সলিড। সলিড অবজেক্ট ক্যানট বি কম্প্রেসড, মানে সলিডকে কম্প্রেসড করা মানে চাপা যায় না। চাপলে কোনো লাভ হবে না। একটা লোহাকে তুমি যত ইচ্ছে চাপো, তোমার হাতে ব্যথা লাগবে, কিন্তু লোহাটার শেপ কি চেঞ্জ হবে? হবে না কোনো। একটা সলিড আয়রন কিছু একটা অবজেক্ট নিলাম, তাহলে কি সলিডের ক্যানট বি কম্প্রেসড। সলিডের ফিক্সড শেপ অ্যান্ড সাইজ থাকে, সলিড ক্যানট বি কম্প্রেস, সলিডের ইন্টারমলিকুলার স্পেস গুলো গ্যাপটা খুবই কম, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন খুবই হাই। এগুলো হচ্ছে সলিডের প্রপার্টিজ গুলো বললাম, বা সলিডের ফিচার্স গুলো বললাম। ঠিক একইভাবে এবার আমরা বলবো লিকুইডের ফিচার্স গুলো বা লিকুইডের প্রপার্টিজ গুলো। লিকুইড আমরা সবাই জানি লিকুইডের কোনো ফিক্সড শেপ থাকে না, কিন্তু একটা ফিক্সড ভলিউম থাকে। কি করে? লিকুইডটার ফিক্সড শেপ থাকে না মানে কি, এক লিটার জল বা 1 লিটার দুধ, দুধকে যখন আমি একটা জগের মধ্যে ঢালি, সেটা জগের মতো শেপ নিয়ে নেবে। যদি 1 লিটার জগকে একটা বোতলের মধ্যে ঢালি, তাহলে বোতলের মতো শেপ নিয়ে নেবে। ওই 1 লিটার জলকে যদি বা দুধটাকে যদি একটা বালতির মধ্যে ঢালি, বালতির মতো শেপ নিয়ে নেবে। তাহলে যেখানে যে কন্টেনারে আমি ঢালবো সেরকম শেপ নিয়ে নিচ্ছে, তাকে বলে হচ্ছে, এর থেকে বোঝা যায় যে লিকুইডের পার্টিকুলার কোনো শেপ নেই, কিন্তু ভলিউম আছে। মানে 1 লিটার দুধ কে তুমি যদি গ্লাস মানে একটা বড় জগের মধ্যে ঢালো, তাও যা থাক 1 লিটারই থাকবে, একটা বালতির মধ্যে থাকলে তাও 1 লিটারই থাকবে, একটা বড় জারের মধ্যে থাকলে তাও একই থাকবে, একই ভলিউম থাকবে। তাহলে একটা ফিক্সড ভলিউম আছে। 1 লিটার দুধকে আমরা চিনতে পারবো 1 লিটার দুধ 1 লিটার দুধই হয়, কিন্তু 1 লিটার জল 1 লিটার জলই হয়, কিন্তু ওর কোনো ফিক্সড শেপ নেই। যেরকম কন্টেনারে রাখবে সেরকম শেপ নেবে, কিন্তু ফিক্সড ভলিউম আছে। এবার এর যে ইন্টারমলিকুলার স্পেসের কথা বলছিলাম, এগুলো সলিডের থেকে গ্যাপ বেশি। ইন্টারমলিকুলার স্পেস যেটা বলেছিলাম, যে মলিকুলস গুলোর মধ্যে গ্যাপ, ওটা কিন্তু সলিডের তুলনায় লিকুইডে একটু বেশি থাকে। এবং ওই ফোর্স অফ ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন সলিডের থেকে একটু কম। আরো লিকুইডের কি প্রপার্টিজ আছে? লিকুইড ক্যান ফ্লো, মানে জলটাকে যদি আমরা এরকম ঢেলে দিই, জলটা গড়িয়ে চলে যাবে দিক থেকে দিকে, যেদিকে ঢাল থাকবে ওইদিকে নেমে যাবে। দুধকে যদি এরকম ঢেলে দিই, দুধটা এদিকে 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 মানে যেদিকে ঢাল থাকবে ওইদিকে চলে যাবে। তাহলে ইট ক্যান ইজিলি ফ্লো, লিকুইডটা ফ্লো করে যায়, মানে এক জায়গা থেকে এক জায়গায় বেরিয়ে চলে যায়, মানে বয়ে চলে যায়। আর কি প্রপার্টিজ আছে? আর প্রপার্টিজের মধ্যে হচ্ছে লিকুইডটাকে আমরা কম্প্রেসড করতে পারি কিছুটা, পুরোটা পারি না। লিকুইড ক্যান বি কম্প্রেসড, কিন্তু স্লাইটলি। লিকুইডটা একটু কম্প্রেস করা সম্ভব, বেশি কম্প্রেস করা সম্ভব নয়। যেমন সলিডকে একদমই সম্ভব নয় কম্প্রেস করা, কিন্তু এটাকে স্লাইটলি কম্প্রেসড করা সম্ভব। ওকে, সলিডের তুলনায় লিকুইডটা লেস রিজিড, মানে শক্তপোক্ত নয়। লিকুইডকে আমরা লিকুইড তরল, লিকুইড। আচ্ছা, এবারে লিকুইডটা সব দিকে সমান পরিমাণে প্রেসার দেয় বলে, মানে লিকুইড এক্সার্টস, পয়েন্টটা হচ্ছে লিকুইড এক্সার্ট প্রেসার ইন অল ডাইরেকশন। লিকুইড কিন্তু সব দিকেই সমান প্রেসার দেয়, কিন্তু তুমি বলবে একদিক থেকে একদিকে তাহলে বয়ে যাচ্ছে কেন? বয়ে যাচ্ছে এই জন্য, ওটা ঢাল ছিল বলে, মানে যেখানে আমি দুধটাকে ফেলেছি বা জলটাকে ফেলেছি, সেই মাটিটা একদিকে কাত হওয়া, তাই বয়ে যাবে। না হলে লিকুইড কিন্তু সব দিকেই সমান প্রেসারে ঠেলে, এদিকেও ডান দিকে কতখানি ঠেলবে, বাঁ দিকেও কতখানি ঠেলবে, সামনে কতখানি ঠেলবে, পিছনে কতখানি ঠেলবে। কিন্তু তবুও দেখি এক গ্লাস জল যদি মাটিতে পড়ে যায়, দেখি একদিক থেকে একদিকে বয়ে যাচ্ছে, কারণ মাটিটা ঢাল বলে, প্রেসার ওরা সব দিকেই সমানই দেয়। ওকে, এগুলো আমরা জানলাম লিকুইডের প্রপার্টিজ। ওকে, এবার আমরা জানবো এর যে মলিকিউলস গুলো, এর মলিকিউলস গুলো বললাম এখন, যে এই মলিকিউলস গুলোর গ্যাপ গুলো নিজেদের মধ্যে সলিডের থেকে একটু বেশি, কিন্তু খুব বেশি নয়। আর অ্যাট্রাকশনটা হচ্ছে সলিডের থেকে কম অ্যাট্রাকশন, ওই জন্য একটু গ্যাপে গ্যাপেই থাকে লিকুইডের ক্ষেত্রে। এবার চলে আসবো আমরা গ্যাস। গ্যাস কি আমরা সবাই জানি, গ্যাস মানে এয়ার। এক্সাম্পল অফ গ্যাস হচ্ছে এয়ার, হাওয়া। এক্সাম্পল অফ সলিড আমি তোমায় বলেছিলাম যে সেটা কোনো স্টোন হতে পারে, কোনো একটা ব্রিক হতে পারে, কোনো একটা রড হতে পারে, এগুলো সলিডের এক্সাম্পল। লিকুইডের এক্সাম্পল হচ্ছে ওয়াটার, মিল্ক, এগুলোর এক্সাম্পল দিয়েছি। ওরকম লিকুইড গ্যাসের এক্সাম্পল হচ্ছে এয়ার, মানে হাওয়া। অক্সিজেন, তার মধ্যে অক্সিজেন আছে, কার্বন ডাই অক্সাইড আছে, অনেক অনেক ধরনের গ্যাস আছে। এবার হচ্ছে গ্যাসের, এবার আমরা প্রপার্টিজ গুলো জানবো, ফিচার্স গুলো জানবো। গ্যাস হচ্ছে, গ্যাসের কোনো ফিক্সড শেপ নেই। গ্যাসের কোনো, গ্যাস তো দেখাই যায় না, তো ফিক্সড শেপের তো প্রশ্নই নেই। গ্যাসের কোনো ফিক্সড শেপ নেই। গ্যাসকে, গ্যাসের কিন্তু একটা ফিক্সড ভলিউম আছে, মানে গ্যাসকেও কিন্তু ওরকম ভাবে এটা পরিমাপ করা সম্ভব বা মাপা সম্ভব। না হলে গ্যাসকে যদি মাপ না করা যেত, তাহলে আমরা কি করে জানতে পারি যে আমাদের এয়ারের মধ্যে এত পার্সেন্ট নাইট্রোজেন আছে, এত পার্সেন্ট হাইড্রোজেন আছে, এত পার্সেন্ট অক্সিজেন আছে, এত পার্সেন্ট কার্বন ডাই অক্সাইড আছে? আমরা কি করে জানতে পারছি? নিশ্চয়ই গ্যাসকে পরিমাপ করা যায় বা মাপা যায়।
তো এই জন্য বললাম যে গ্যাসের একটা প্রথম প্রপার্টি এটা, গ্যাসের কোনো ফিক্সড শেপ নেই বটে, ফিক্সড কোনো মাস নেই বটে, ফিক্সড কোনো মাস নেই মানে কোনো ফিক্সড কোনো মাস নেই, কিন্তু এটার কিন্তু ভলিউম আছে, মানে এটা এয়ারের মধ্যে একটা জায়গা দখল করে থাকে। নাহলে আমরা জানছি কি করে যে এত পার্সেন্ট এয়ারে অক্সিজেন আছে, এত পার্সেন্ট কার্বন ডাই অক্সাইড, জানছি মানে এটা এয়ারের মধ্যে, পুরো নর্মাল এয়ারের মধ্যে এতখানি জায়গা ওটা দখল করে আছে, তার মানে এটাকে কিন্তু মাপা যায়, তার মানে এটা ফিক্সড ভলিউম আছে কিন্তু। এরপরে হচ্ছে গ্যাস ক্যান ফ্লো ইজিলি, গ্যাসটা এক জায়গা থেকে আরেক জায়গায় ইজিলি ফ্লো হয়ে যেতে পারে। তার এক্সাম্পল হচ্ছে যদি একটু পারফিউম আমরা এখানে মারি, গায়ে মারি, সঙ্গে সঙ্গে পারফিউমটা সারা ঘরে ছড়িয়ে যায়, সবাই গন্ধ পাচ্ছে। ফর এক্সাম্পল তোমার বাবা পারফিউম দিয়েছে, তোমার মা এই ঘর দিয়ে গন্ধ পাচ্ছে, তুমি এই ঘরে বসে পড়াশোনা করছো, ওখান দিয়ে গন্ধ পাচ্ছ। তাহলে কি এর থেকে বোঝা যায় যে এটা ইজিলি ফ্লো করে যায়, মানে এক জায়গা থেকে এক জায়গায় ছড়িয়ে যায়, স্প্রেড করে যায় খুব ফাস্ট। তার থেকে বোঝা যায় এই যে ইন্টারমলিকুলার যে বলেছিল স্পেসটা খুব দূরে দূরে, অনেক বেশি, এর মলিকিউলস এর মধ্যে যে একটা মলিকিউলস থেকে আরেকটা মলিকিউলস এর যে গ্যাপটা অনেক বেশি এবং অ্যাট্রাকশন অনেক কম, তাই জন্য ওটা ছড়িয়ে যায়। একটা রুমে একটা পারফিউম স্প্রে করার সঙ্গে সঙ্গে সারা রুমে সন্ধ্যা ছড়িয়ে যাচ্ছে, এর কারণ এটাই। কিন্তু জল ঢেলে দিলে কি সারা রুমে হট করে ছড়িয়ে যাবে? অনেক সময় লাগবে, জলটা একটু একটু করে জলটা ছড়াবে, কিন্তু পারফিউম দেওয়ার সঙ্গে সঙ্গে ছড়িয়ে যাচ্ছে। কোনো রকম সেন্ট ইউজ করলে, সঙ্গে আতর আতর ইউজ করলে সঙ্গে সঙ্গে গন্ধটা ছড়িয়ে যাচ্ছে। কেন? কারণ গ্যাস হচ্ছে হাইলি স্প্রেডেবল এবং ইজিলি ফ্লো করে যায়, ওর মলিকিউলস গুলো ফাঁকা ফাঁকা, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনও খুব কম, তাই ওটা ইজিলি ছড়িয়ে যায়। ওকে, এরপরের কোয়ালিটি হচ্ছে বা এরপরের প্রপার্টিজ হচ্ছে গ্যাস ক্যান বি কম্প্রেসড, ইজিলি কম্প্রেস, গ্যাসকে কিন্তু কম্প্রেস করা যায়, মানে প্রেসার দিয়ে চাপা যায়। এবং এই কম্প্রেসড করার এক্সাম্পল, অনেক বড় বড় এক্সাম্পল আমরা চোখের সামনে দেখতে পাই, যেমন এসি, যেমন রেফ্রিজারেটর বা ফ্রিজ। এই সমস্ত ক্ষেত্রে এই সমস্ত ইকুইপমেন্ট যেগুলো আছে, ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বা ইলেকট্রিক্যাল যন্ত্রাংশ, এতে কি হয় না, গ্যাসকে কম্প্রেসড করে ঠান্ডা করে দেওয়া হয় এসিতে। রেফ্রিজারেটরও সেম কেস, একটা গ্যাস থাকে, সেই গ্যাসটাকে কম্প্রেসড করে ঠান্ডা করে দেওয়া হয়। ওই জন্য ফ্রিজ খুলে দেখি ধোঁয়ার মতো বেরোয়, এই কারণে, কারণ ওটা একটা গ্যাসকে কম্প্রেসড করে ঠান্ডা করে দেওয়া হয়, ঠান্ডা করে ছাড়া হয়, তাই ওর ভিতরটা ঠান্ডা থাকে। ওকে, এবার চলে আসছে এটা এক্সপ্যান্ড খুব তাড়াতাড়ি করে যায়, আমি বলেছিলাম যে একটা রুমে স্প্রে করার সময় খুব ফাস্ট এটা এক্সপ্যান্ড করে যায়, মানে চারিদিকে ছড়িয়ে যায়। তো আমরা সলিড জানলাম, লিকুইড জানলাম, গ্যাস জানলাম, এটা কি, এগুলো হচ্ছে সবই একটাই ম্যাটারের তিনটে রূপ। একটা ম্যাটারের তিনটে রূপ হচ্ছে সলিড, লিকুইড আর গ্যাস। সলিডের আমরা প্রপার্টিজ গুলো জানলাম, লিকুইডস এর প্রপার্টিজ গুলো জানলাম, আবার গ্যাসের প্রপার্টিজ গুলো আমরা জানলাম। এবারে একটাই জিনিস, ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো বরফ, আইস, এটা সলিড ফর্মে আছে। ধরো ফ্রিজ থেকে একটা আমরা আইস কিউব বার করলাম, একটাই আইস কিউব বার করলাম, যেটা নাকি সলিড ফর্মে আছে, মানে আমরা শক্ত ধরতে পারছি, চাপ দিতে পারছি, এটা একটা ফিক্সড শেপ আছে, সাইজ আছে, একটা ভলিউম আছে, তাহলে এটা সলিড ফর্মে আছে। কিন্তু ওটাকে একটা বাটির মধ্যে যদি কিছুক্ষণ রেখে দিই রুম টেম্পারেচারে, দেখবে কিছুক্ষণের মধ্যে ওটা গলতে শুরু করে দিয়েছে, আস্তে আস্তে ওটা লিকুইড হয়ে গেছে, মানে জল হয়ে গেছে। তাহলে সলিডটা অটোমেটিক যেই আমি ফ্রিজ থেকে বার করে নর্মাল রেখে দিচ্ছি, ওটা লিকুইড হয়ে জল হয়ে যাচ্ছে, তার মানে সলিড ফর্ম থেকে ওটা লিকুইড ফর্মে চলে আসছে। আবার এই লিকুইডটাকে যদি আমরা উনানে বা গ্যাসের মধ্যে বসিয়ে গরম করতে থাকি অনেকক্ষণ ধরে, ওই আইস কিউবে যে জলটা হয়েছিল ওটা অটোমেটিক ভ্যাপোরাইজেশন হয়ে যাবে, প্রথম বয়লিং হবে মানে ফুটবে, তারপর ভ্যাপোরাইজ হয়ে যাবে। ভ্যাপোরাইজেশন হয়ে যাওয়া মানে বাষ্প হয়ে যাওয়া, পুরো বাষ্প হয়ে আকাশে উড়ে যাবে, আর দেখতে পাবো না, পুরো বাড়িটা খালি হয়ে যাবে তখন, মানে গ্যাস ফর্মে চলে যাবে। তাহলে একটাই জিনিস আইস, তার তিনটে রূপ বললাম, যেমন যে কোনো ম্যাটারের তিনটে রূপ হয়। এর একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বললাম, আইস ছিল প্রথমে, যখন সলিড তাকে আমরা আইস বলে ডাকতাম, যখন ওটা লিকুইড হলো তখন ওটাকে আমি ওয়াটার বলে ডাকলাম, যখন ওটা গ্যাস হয়ে গেল তখন পুরোপুরি গ্যাসই হয়ে গেল, চোখে দেখতে পেলাম, তখন আমরা গ্যাস বললাম, ওয়াটার ভেপার বলবো, ওটার নাম হয়ে যাবে ওয়াটার ভেপার, মানে জলীয় বাষ্প, ওটা ভ্যানিশ হয়ে যাবে হাওয়াতে, প্রথম ফুটবে, বয়লিং হবে, তবে ভ্যাপোরেশন হয়ে যাবে, আর দেখতে পাবো না। তাহলে এইভাবে যে কোনো ম্যাটারের কিন্তু তিনটে রূপ থাকে। কোনো ম্যাটার, এই ম্যাটারে রূপটা চেঞ্জ হয় কিভাবে, এই বললাম এক্সাম্পল দিলাম, এই চেঞ্জ হয় যে প্রক্রিয়ার মাধ্যমে বা যে প্রসেসের মাধ্যমে, এই প্রসেসের আবার নাম আছে। ফার্স্ট প্রসেসটার নাম, মানে যখন সলিড থেকে এটা গলে লিকুইড হচ্ছে, এই প্রসেসটার নাম হচ্ছে মেল্টিং বা ফিউশন। সলিড যখন গলে লিকুইড ফর্মে আসছে, এটাকে বলা হয় মেল্টিং হওয়া বা ফিউশন হয়েছে, আইসটা মেল্টিং হয়েছে বা আইসটা ফিউশন হয়েছে, তাই ওটা লিকুইড ফর্মে চলে এসেছে। এইবার এই লিকুইডটাই যখন আরো গরম করলাম, গ্যাসে দিয়ে আরো গরম করতে থাকলাম, এটা পুরো ভ্যানিশ হয়ে গেল, মানে ওয়াটার ভেপার হয়ে গেল, পুরো গ্যাস হয়ে কাছে উড়ে গেল, আর দেখতে পাচ্ছি না, এটা পুরো খালি হয়ে গেল। এই প্রসেসটাকে বলে হচ্ছে ভেপোরাইজেশন বা বয়লিং।
প্রথম হয় বয়েলিং, তারপর হয়ে যায় ভ্যাপোরাইজেশন, মানে পুরোপুরি ইভাপোরেট হয়ে আকাশে উড়ে যায়, আর দেখতে পাই না, মানে গ্যাসের ফর্মে চলে যায়, আর সেটাকে দেখতে পাচ্ছি না। তাহলে এই যে প্রসেসটা, যে গ্যাস লিকুইড থেকে গ্যাস হওয়া, এই প্রসেসটার নাম হচ্ছে ভ্যাপোরাইজেশন। আর সলিড থেকে যখন লিকুইড হলো, এই প্রসেসটার নাম বললাম মেল্টিং অথবা ফিউশন। ক্লিয়ার? আচ্ছা, যখন একটা সাবস্টেন্সের মধ্যে, আগে আমি বলে দিই, দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন দ্য পার্টিকেলস অফ আ সেম সাবস্টেন্স ইজ কল্ড ফোর্স অফ কোহেশন বা কোহেসিভ ফোর্স। এই ব্যাপারটা কি? এই ব্যাপারটা হচ্ছে যখন একটা পার্টিকেলস এর মধ্যে, যখন একটা সেম সাবস্টেন্স, মানে একটাই সাবস্টেন্স আছে, একটাই সাবস্টেন্স, আয়রন, আয়রন একটা সাবস্টেন্স, এই সাবস্টেন্সের পার্টিকেলস গুলোর মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা কাজ করে তাকে বলে কোহেসিভ ফোর্স বা ফোর্স অফ কোহেশন। কি বললাম? আমি আবার বলছি, একটাই সাবস্টেন্স, ধরো আয়রন বা সিলভার বা গোল্ড, একটাই সাবস্টেন্স, সাবস্টেন্স একটাই, এই সাবস্টেন্সটার মধ্যে যে পার্টিকেলস গুলো আছে, ওদের পার্টিকেলস গুলোর মধ্যে নিজেদের মধ্যে যে অ্যাট্রাকশনটা থাকে তাকে বলে হচ্ছে কোহেসিভ ফোর্স বা ফোর্স অফ কোহেশন। আর আলাদা আলাদা সাবস্টেন্সের মধ্যে, একটা সাবস্টেন্স নয়, আলাদা আলাদা সাবস্টেন্স হয়, দুটো সাবস্টেন্স বা তিনটে সাবস্টেন্স, এই আলাদা আলাদা সাবস্টেন্সের পার্টিকেলসের মধ্যে নিজেদের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা থাকে, এটাকে বলে হচ্ছে ফোর্স অফ অ্যাডহেশন বা অ্যাডহেসিভ ফোর্স। আমি আবার ডেফিনেশনটা বলে দিচ্ছি, while the force of attraction between the particles of different substance, two different substance, তাকে বলে হচ্ছে is called at the force of adhesion বা adhesive force। আর ফোর্স অফ কোহেশন বা কোহেসিভ ফোর্স কাকে বলছে? যখন একটাই সাবস্টেন্সের পার্টিকেলস গুলোর মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা কাজ করছে তাকে বলছে কোহেসিভ ফোর্স বা ফোর্স অফ কোহেশন। ওকে, ওকে বন্ধুরা, বাচ্চারা আজকে এতখানি আমাদের ম্যাটার চ্যাপ্টারটাকে আমরা পুরো ভালো করে বোঝানোর চেষ্টা করলাম আমি তোমাদের কাছে। জানি না কতটা তোমরা বুঝেছো, তোমরা নিশ্চয়ই সেটা কমেন্টে জানাবে। আমার তরফ থেকে আমি আরো চেষ্টা করবো আরো ভালো ভালো সায়েন্সের টপিক বা সায়েন্সের সাবজেক্ট নিয়ে আসার তোমাদের জন্য। আজকে আমরা ফিজিক্সের ম্যাটার চ্যাপ্টার পড়ালাম, ম্যাটারটা তোমাদের কাছে এক্সপ্লেন করলাম, এটা আইসিএসসি বোর্ডের ক্লাস 6 এর সিলেবাস থেকে আমি তোমাদের এক্সপ্লেন করলাম এটা। ওকে, তোমাদের যদি এটা ভালো লেগে থাকে নিশ্চয়ই এটাকে লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্ট দিয়ে জানাবে যে কোথায় তোমার কোনো বুঝতে অসুবিধা হলো কিনা, বা কোন চ্যাপ্টার আরো বোঝালে ভালো হয়, সেটা নিশ্চয়ই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আমি তোমাদের সলিউশন ভিডিও করে নিশ্চয়ই এটা ছাড়বো। ওকে, তোমরা সবাই ভালো থেকো বাচ্চারা। আর নতুন নতুন টপিক নিয়ে তোমাদের কাছে আসবো, নতুন নতুন সাবজেক্টে নতুন নতুন টপিক মজার সাথে আলোচনা করব। ওকে, তোমরা সবাই ভালো থেকো বাচ্চারা। বাই বাই।